প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, কালাম ও কলম এই আলোচনা সিরিজের আজকের পর্বে আমরা বলবো ইসলামী বেশভূষার কথা। এই বেশভূষাটা একটা বাহ্যিক জিনিস, দরকারি জিনিস, অত্যন্ত দরকারি জিনিস, বাহ্যিক জিনিস। কিন্তু এটা ধর্মের এক যে সাবস্টেন্স সেটা না। কিন্তু এই নিয়েই একটা অনেকটা বাড়াবাড়িও অনেক সময় হয়, আবার এই নিয়ে ভুল বোঝাবুঝি হয় এবং অনেকে মনে করে যে যে ইসলামী পোশাক নাকি না, পোশাক ইসলামের একটা অংশ, অর্থাৎ কি কোন পোশাক পরতে হবে সেটা বলে দিয়েছে। এখন এটা কি সেন্ট্রাল ফিলসফিটা কি? সেন্ট্রাল ফিলসফি হচ্ছে যে একজন লোক কোন পোশাক পরবে সেটা ডিপেন্ড করবে এই গ্লোবের কোন অংশে, কী জিওগ্রাফিক্যাল সেটিংয়ে, কীরকম টেম্পারেচারে, কীরকম হিউমিডিটিতে সে আছে, সেইগুলোর পরে নির্ভর করবে। সুতরাং ইসলাম কোনো সময় বলে দেয়নি যে এইখানে উল পরো আর ওইখানে কটন পরো আর এইখানে পলিয়েস্টার পরো। তখন পলিয়েস্টারের কথা ছিলই না। যাই হোক, এরকম কোনো স্পেসিফিকেশন নাই। তো ফিলোসফিটা হচ্ছে সম্ভ্রম, যে দেহটাকে ভালো করে ঢাকা। পুরুষ মানুষের জন্য একটা সতর আছে যে এই যে নাভির ওখান থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটা ভালো করে কাভার করতে হবে, লজ্জাস্থান কাভার করা। এটা তো আমাদের এই যত ধর্ম পৃথিবীতে বিভিন্ন সময় যে রেভুলেশনস এসছে সব জায়গায় এটাকে রেসপেক্ট করা হচ্ছে, এবং একজন লোক সুন্দরভাবে পোশাক পরলে তাকে সবাই রেসপেক্ট করে। কিন্তু সেই পোশাকের কনস্টিটিউশন, যে এটার কত পার্সেন্ট কোন কাপড়, কিভাবে, কী রং, এটা কোনো সময় স্পেসিফাইড হয়নি। যাই হোক, এটা তো বললাম পুরুষের কথা। এ প্রসঙ্গে একটু বলি, অনেক সময় দেখা যায় যে নামাজ পড়ার সময় গোড়ালির নিচে পাজামা চলে গেল, তখন নামাজের মধ্যেই অনেকে আপনাকে গুঁতো দিতে থাকে, হ্যাঁ এটা একটু টেনে তোলেন। তো এইটা আসলে যে লোকে বলে, এটার কারণটা না জেনে বলে। কারণটা ছিল এই যে কেউ যদি রাস্তা ঝাড় দিতে দিতে আসলো বেল বটন ট্রাউজার পরে, তারপরে থুতু ময়লা সব জমে থাকলো, আর মসজিদের মধ্যে এসে ওটা ট্রাউজারের ফোল্ড আপ করলো তলার দিকে, তার লাভটা কি হলো? জাগার ময়লা তো জায়গায় রয়ে গেল। কথাটা ছিল যে তুমি ওভারফ্লোয়িং ড্রেস পরবে না, যাতে ওই যে রাজরানীদের মতন পেজ বয় ধরে ধরে নিয়ে যাচ্ছে, তোমার গর্ব আসবে না। তুমি বেশি কাপড় পরবে না, যতটুকু কাপড় প্রয়োজন ততটুকু কাপড় পরবে। লং ওভারফ্লোয়িং পোশাক পরবে না, যাতে গর্ব না হয়, সেরকম হয় না। আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আমি যখন এটা পরি তখন তো আমার খেয়াল রাখা উচিত যে এটা পরে আমি কোথায় গিয়েছিলাম, এতে ময়লা লেগেছে কি লাগে নাই। যদি ময়লা লেগে থাকে তাহলে এটা চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এইটা হচ্ছে আসল কথা, যে পরিষ্কার পরিচ্ছন্নতায় মানে রঙ্গ। আমার জামা ছেঁড়া হতে পারে, কিন্তু ছেঁড়া জামা হলো আমাকে পরিষ্কার হতে হবে, জামাটা ধুয়ে পরিষ্কার করে সেটা পরতে হবে। ছেঁড়াতে কোনো অসুবিধে নেই, কিন্তু পরিষ্কার অবশ্যই হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তো এটার আসল কথা ছিল ওই। কিন্তু এখন সবাই এই দিকেই যদি বেশি ঝোঁক দেয় তাহলে সেটা তো আসল কথাটা নয়, এর একটা কারণ ছিল। কারণটা যদি জানা যায় তাহলে এটা ভালো। তেমনি মেয়েদের ব্যাপারে এই ড্রেসের কথা আসলেই একটা নানান জনের নানান কথা বলতে থাকে, বলে যে হ্যাঁ এটা পর্দা। তো এই যে পর্দা কথাটা, পর্দাটা কি আসলে কোরআনে কি বলা আছে এটা তো আগে জানা দরকার। সূরা নূর এবং সূরা আহজাবের, সূরা নূরেই বলি 30-31 আয়াতে পর্দার কথা বলা আছে। কিন্তু এখানে একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, কোরআনে মেয়েদের আগে পুরুষকে পর্দা করতে বলা হয়েছে। আগে পুরুষকে পর্দা করতে বলা হয়েছে, যে পুরুষকে বলা হয়েছে যে তার দৃষ্টি যেন অবনত থাকে এবং লজ্জাস্থান সে কাভার করে। মেয়েকে বলা হয়েছে তার দৃষ্টি যেন অবনত থাকে, লজ্জাস্থান কাভার করে। এবং একটা বলা হয়েছে যে ভেলস যেটা আছে সেইটা দিয়ে কাভার ইয়োর বোজমস, অর্থাৎ মাথার কাপড় দিয়ে গ্রীবা এবং বক্ষদেশ এটা ঢাকা। তো এটা একটা চাদর, যে একটা এক্সেলেন্ট একটা পদ্ধতি, যে চাদরটা মাথায় দিয়ে এটা দিলে যেটা হয় সেটা। একজন শাড়ি খুব সুন্দর করে পরে মাথায় দিয়ে, আমাদের
বঙ্গ যে সংস্কৃতি, সেইখানে শাড়ি সুন্দরভাবে প্রয়োগ করা যায়। নানান রকম সাদা কাপড় দিয়ে করবে, না কালো কাপড় দিয়ে করবে, না কীরকম কাপড় দিয়ে করবে, এটাকে অনেকে একটা নাম দিয়েছেন হেজাব, কিন্তু মেন থিং হলো যে একটা সম্ভ্রমের সঙ্গে চলা। এটা কোনো এর মানে, এবং যেসব বডির যে অংশগুলো সাধারণত দেখা যায় সেগুলো ছাড়া, তো সেগুলো তো কেউ ঢাকতে বলে নাই, এটা করানো সেখানে নেই। আর একটা কথা হচ্ছে যে এটা নিয়ে দুই এক জায়গায় যে পৃথিবীতে গণ্ডগোল হয়নি তা না। ফ্রান্সে দেখা যায় যে স্কুলে মেয়ে যদি একটা হেড স্কার্ফ পরে, স্কুলে হেড স্কার্ফ পরে এসছে, তখন এটা কোর্ট কাছারি পর্যন্ত চলে গেছে বিভিন্ন দেশে, জার্মানিতেও এটা হয়েছে। তারপরে দেখা গেছে কোর্ট ফান্ডামেন্টাল রাইটসকে তারা সম্মান দিয়েছে, বলেছে নো, সে পড়তে চাইলে সে পড়বে। প্রশ্ন হচ্ছে যে এই পড়ার ফলে তার কি কোনো সাংসারিক, জাগতিক, সামাজিক কোনো কাজে কি বাধা হচ্ছে? এটা হচ্ছে আসল কথা। যে দেখা যায় যে সে এই ধরনের পোশাক পরে বলে সে অঙ্ক ভালো জানছে না, সে ইংরেজির উচ্চারণ তার ভালো হচ্ছে না, সে অন্যান্য সাবজেক্ট সে ভালো করে পড়তে পারছে না, বিজ্ঞানের অনগ্রসর, তাহলে অবশ্যই বুঝতে হবে যে কিছু একটা গণ্ডগোল। কিন্তু সে যদি গাড়ি চালাতে না পারে, তো আমি তো দেখেছি অনেক মেয়ে এই হিজাব পরেই গাড়ি চালাচ্ছে, তো দের ইজ নাথিং রং, এটা তার ওন ডিসিশন। কিন্তু একটা কথা, যিনি হিজাব পড়ছেন তার আবার কোনো অহমিকা হলে চলবে না, যে পড়ছে না তাকে কোনো রকমভাবে একটু অন্য দৃষ্টিতে দেখা উচিত নয়। মোট কথা হচ্ছে সম্ভ্রম এর সঙ্গে কাপড় পরলে বডির জিওগ্রাফি, জ্যামিতি প্রকটভাবে ধরা পড়ুক, এটা কাম্য না। এটাই হচ্ছে আসল কথা। সে ভালো করে সম্ভ্রমের সঙ্গে কাপড় পরলে লোকে রেসপেক্ট করে। এখন আমরা দেখি যে ধরুন লন্ডনের রাস্তায় আপনি হাঁটছেন, একজন নানের সঙ্গে দেখা হলো, সে তার নাম তো পুরো হেজাবের মধ্যে থাকে, তখন ইংলিশ জেন্টলম্যান কী করে, যিনি ছাতা ঝোলাতে ঝোলাতে যাচ্ছেন, তিনি মাথার থেকে টুপিটা নামিয়ে নিয়ে বাও করে তারপরে যান, মাথা নত করে তাকে যান, সম্মান দেখাতে দেখাতে। এই উপমহাদেশে মাদার তেরেসা তার নিজ গৃহ ইটালি ছেড়ে এসে যখন কলকাতায় এই সমস্ত গরিব দুস্থ লোকদের সেবা করতে শুরু করলেন, তাকে দেখে তো অবাক হয়ে যেত। এতে হেজাবের উপরে পুরো লম্বা ব্লাউজ, মাথা ঢাকা, শাড়ি সেমিজ এবং শাড়ি দিয়ে সর্বাঙ্গ ঢাকা, কিন্তু তার তো সেবা করতে কোনো রকম অসুবিধা হয়নি। ইরানের মেয়েরা তো দেখি যে খেলাধুলায় ঠিক পার্টিসিপেট করছে এবং ইন্টারন্যাশনাল ফিল্মসে তারা প্রাইজ পাচ্ছে, খুব উচ্চমানের ফিল্মস তৈরি করতে পারছে। সুতরাং পোশাক, বেশভূষা মানুষের সংস্কৃতির একটা অঙ্গ। এই বেশভূষা মানুষের মনের বিকাশ সাধনে, মানুষের জ্ঞানার্জনে, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে কোনো রকম বাধা হওয়া উচিত না। যদি হয় তাহলে বুঝতে হবে যে পোশাকের আসল দর্শন মানুষ মিস করে গেছে। আমরা যেন ঠিকভাবে এই দিকে দৃষ্টি দিই এবং পোশাক ভালো মতো আমরা পোশাকের প্রতি আমাদের দৃষ্টি আরও স্বচ্ছ হোক, এই হোক আমাদের কামনা।